আচ্ছা, তো আমাদের পুরুলিয়ার ডেস্টিনেশন এখান থেকে স্টার্ট হচ্ছে। আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়, আমরা রেডি দুজনে। তো আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, এখন আমরা এখান থেকে রওনা দেবো। আমাদের কথা ছিল যাওয়ার ভোর 4টে, বাট এখন বাজে 10টা। তো বেরোনোর জন্য আমরা দুজনেই পুরো রেডি, মুখ টুক ঢেকে নিয়েছি, হেলমেট পরে রেডি। আমাদের জার্নি শুরু হলো বিরাটি থেকে। এই যে বিরাটির মোড় থেকে আমরা যাচ্ছি থ্রু বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমরা দক্ষিণেশ্বরে এই মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে আমরা প্রত্যেকবারই যেখানে যাই আমরা মাকে ডেকে তারপর গঙ্গায় কয়েন্স ফেলে তারপর আমরা প্রে করি কি যেন আমাদের জার্নিটা সেফ হয় আর ঠিকভাবে বাড়ি ফিরে আসতে পারি। অ্যান্ড দেন আমরা NH-12 হয়ে ডানকুনি, তারকেশ্বর, আরামবাগ এগুলো হয়ে বাঁকুড়া হয়ে দেন আমরা পুরুলিয়া ঢুকছি। তো আমাদের ডানকুনি হাউজিং থেকে আমরা বাঁদিকে জনাই হয়ে মোসাদ হয়ে আমরা গেছিলাম খেজুরিয়া রাস্তা ধরে। তো সেখানে খেজুরিয়াতে আমরা ফার্স্ট স্টপেজ দিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, যেটা আমাদের বাড়ি থেকে আমরা 10টা জার্নি শুরু করার পর অলমোস্ট 1টার মতন বেজে গেছিলো আমাদের খেজুরিয়া পৌঁছাতে। সেখানে একটা মিষ্টির দোকানে আমাদের ব্রেকফাস্ট করতে ছিল, কারণ 1টার সময় কোনো দোকানেই আমরা রাস্তার দুদিকে কোনো দোকানেই আমরা ব্রেকফাস্টের জন্য কচুরি পরোটা সব কিছুই পাচ্ছিলাম না। তো বাড়ি থেকেও খেয়ে বেরোনি, সেই জন্য আমরা একটা মিষ্টির দোকানে অ্যাটলিস্ট খুঁজে পেয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য কিছু, তাই জন্য আমরা ওখানে ফার্স্ট আমরা স্টপেজ দিই অ্যান্ড আমরা ওখানেই ব্রেকফাস্ট সেরে নিই। অসাধারণ টেস্ট ছিল মিষ্টির দোকানে, অনেকগুলো মিষ্টি আমরা ট্রাই করেছিলাম। দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, যদি তোমরা কেউ লোকাল থাকো একবার নিশ্চয়ই এখানে এসো। এই যে মিষ্টির দোকানটা খুবই টেস্টি এবং রিজনেবল প্রাইসে আমরা এখানে মিষ্টি পেয়েছিলাম, মানে অনেকটাই কম দামে আমাদের ওখানকার থেকে। তারপর আমরা আবার জার্নি স্টার্ট করি। তো এখান থেকে আমাদের এখনও বাঁকুড়া জয়পুর ফরেস্ট পৌঁছাতে এখান থেকে আমাদের মোটামুটি 80 কিলোমিটার মতন রাস্তা আছে প্রায়। তো আমরা ওখানে গিয়ে নেক্সট স্টপেজ দেবো। আমরা মোটামুটি বিকেল থাকতে থাকতে ওখানে পৌঁছে যাওয়ার ইচ্ছায় আছি। ওই জায়গাটা পেরিয়ে গেলে তারপরে আমাদের নিয়ার বাই কোনো একটা অযোধ্যা পাহাড়ে কোনো কাছাকাছি কোনো একটা হোমস্টে বা কিছু একটা আমরা নেব। আমরা আগে থেকে অনলাইন কোনো বুকিং করে রাখিনি, কারণ পুরী গেছিলাম যখন এর আগে অনলাইন বুকিং করা ছিল, আমাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে ওখানে গিয়ে, যার কারণে আমি আগে থেকে আর বুকিংয়ের রিস্ক নিইনি। আমি গিয়েই দেখে দেন আমরা ঠিক করেছি কি আমরা একটা কিছু জাস্ট একদিনের যেহেতু আমরা স্টে করবো, তো জাস্ট আজকে রাতটা স্টে করার জন্য একটা কিছু আমরা বুকিং করে নেবো। দেন তো পরের দিন মর্নিংয়ে আমরা ঘুরতে বেরোবো, ঘুরে বাড়ি ফিরে আসবো। এটা আমরা দামোদর নদী পেরোলাম, আমরা তারকেশ্বর ক্রস করছি, তারকেশ্বর ক্রস করে এবার মায়াপুর আসছে, মায়াপুর হয়ে দেন আমরা আরামবাগ ঢুকবো। বাট আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে বেরোনোর, যেটা আমরা বেলপাহাড়ি যাওয়ার সময় করেছিলাম। আমরা ভোর 4টে থেকে 5টায় বেরিয়েছিলাম, ওখানে আমরা সকাল 11টা 11:30টার মধ্যে বেলপাহাড়ি আমরা পৌঁছে গেছিলাম। তারপরে আমরা সেম ডেতেই চলে এসেছিলাম সাইট সিন করে। বাট আজকেও আমাদের সেম প্ল্যানিং ছিল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমরা বেরোবো। আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো আলো থাকতে থাকতে, বিকেলে মানে সন্ধ্যা হওয়ার আগে আমরা অযোধ্যা ঢুকে যাবো, এরকমই প্ল্যানিং আমরা করে রেখেছিলাম। বাট সকালে এতটাই ঠান্ডা ছিল যে আমরা দুজনেই উঠতে পারিনি, ল্যাদ খেয়ে শুয়েছিলাম, কম্বল থেকে বেরোনো যাচ্ছিলো না, এতটাই ঠান্ডা। আর বাইক চালালে আরও বেশি ঠান্ডা লাগবে, তাই জন্য আমরা দুজনেই ভাবলাম কি রিস্ক নিয়ে আমরা সন্ধ্যেবেলা অন্ধকারেই গাড়ি চালাবো, বাট আমরা লেট করেই বেরোবো। তো আমরা পুরো ঘুমিয়ে টুমিয়ে উঠে 10টার সময় বেরিয়ে তারপরে আমরা যাচ্ছি। আমি কনফিউজড, এটা মুন্ডেশ্বরী নদী না দ্বারকেশ্বর নদী, আমি চেক মানে পরে হয়তো আমাকে আরেকবার যদি এর পরে আর একটা নদী আসছে তো সেটা দ্বারকেশ্বর নদী হবে, এটা তাহলে মুন্ডেশ্বর নদী হবে। আমি এখনও কনফিউজড, বুঝতে পারছি না। তোমরা জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও কি এটা মুন্ডেশ্বরী নদী না দ্বারকেশ্বর নদী। এখনও অবধি আরামবাগ পৌঁছাতে পারলাম না, দুপুর হয়ে গেল, এখনও লাঞ্চও করতে হবে। জয়পুর ফরেস্ট পেরিয়ে বাঁকুড়া ঢুকে তবেই আমরা লাঞ্চ করবো ঠিক করেছি, যতক্ষণই লাগুক যত তাড়াতাড়ি পসিবল আমরা বাঁকুড়া ঢুকবোই, তারপরেই আমরা লাঞ্চ করব। আমরা এর আগেও অনেকবার প্ল্যান করেছিলাম শুধুমাত্র জয়পুর ফরেস্ট আসার জন্য, রাইডের জন্য, কিন্তু তখন বর্ষাকাল ছিল, বৃষ্টির জন্য আমি বাঁকুড়ায় আমার কিছু ফ্রেন্ড আছে তার থেকে খোঁজ নিয়েছিলাম, ওদিকে বেশ বন্যার পরিস্থিতির মতন হয়ে গেছিলো, জল ছিল, বেশ কয়েকটা রাস্তার অবস্থা খুব খারাপ ছিল বলে সাজেস্ট করেছিল এখন না আসতে, শীতকালে আসতে। তো আমরা ভাবলাম যখন এখন যাচ্ছি তাহলে যে কটা লোকাল যেগুলো আছে রাস্তায় যেতে যেতে যেগুলো পড়বে, লাইক জয়পুর, বিষ্ণুপুর, আরও জয়রামবাটি বলে একটা প্লেস আছে, সেটাও আমার দেখার ইচ্ছা আছে, কিন্তু আজকে এতটাই লেট হয়ে গেছে যে সেগুলো আর যাওয়ার সময় ভিজিট করে তারপর যাওয়াটা পসিবল হবে বলে আমার মনে হয় না। রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি অন দ্য ওয়ে পড়ে তবেই দেখতে পারবো, বাট নেমে যাওয়া বা ফটো তোলা ভিডিও করা সেগুলো আর আজকে পসিবল হলো না, এতটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে। আমরা আরামবাগ স্টেশন পৌঁছে গেছি, এই যে আরামবাগ স্টেশন ক্রস করে ফেললাম। তারপরে এই যে ফাইনালি দ্বারকেশ্বর নদী, এইটা আগেরটা তার মানে মুন্ডেশ্বরী ছিল, এইটা দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী আমরা পেরোলাম, জল খুবই কম দেখা যাচ্ছে নদীতে, মনে হয় এই সিজনে হয়তো এরকমই থাকে কন্ডিশন।
তবে আরামবাগ পেরোনোর সাথে সাথে একটা জিনিস নোটিস করলাম কি আস্তে আস্তে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, মানে বুঝতে পারছি এবার আস্তে আস্তে গ্রাম্য পরিবেশ একটা দেখতে পাচ্ছি। এই প্রথম আরামবাগ ক্রস করার পর এতক্ষণের জার্নিতে প্রথম দুদিকে এরকম চাষের জমি, ক্ষেত, ইউক্যালিপটাস গাছ সারি সারি এইসব দেখতে পাচ্ছি। মানে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেলো, এখন ভিউটা অসাধারণ লাগছে। এরকম পুরো দূর দূরান্ত ধরে ইউক্যালিপটাস গাছের সারি সবুজ হয়ে অসাধারণ, দেখো কি সুন্দর ভিউ লাগছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চোখের সামনে দেখতে এরকম একটা রাইড যদি হয়, বাইক রাইড, স্পেশালি আমার বাইক রাইড বেশি পছন্দের ফোর হুইলারের থেকেও, কারণ এরকম ভিউ সামনে থেকে দেখতে হলে বাইক রাইডই বেস্ট। এই যে দেখো ইউক্যালিপটাস গাছের জঙ্গল, পুরো কি অসাধারণ ভিউ দেখো দুদিকে, দারুণ। এখন আমরা জয়পুর ফরেস্টের অনেকটাই কাছাকাছি এসে গেছি, আমি শুধু ম্যাপ খুলে দেখছি কতক্ষণ বাকি। আর তার মধ্যে একটা কারণ হলো, যেহেতু আগেই বললাম কি এখানে আসার, জয়পুর ফরেস্টে আসার প্ল্যান আগেও অনেকবার হয়েছিল যেগুলো ক্যান্সেল হয়েছে। আর একটা রিজন হলো আমাদের বাড়ি থেকে অযোধ্যা পাহাড়ের যে ডিস্টেন্সটা, যেটা অলমোস্ট 300 কিলোমিটার, তার এটা হাফ ডিস্টেন্স বলতে পারো। মানে আমাদের বাড়ি থেকে জয়পুর ফরেস্ট 155 কিলোমিটার, তো এটা আমাদের জার্নির হাফ ডিস্টেন্স ট্রাভেল হবে। সেই জন্য এইখানে আসলে অ্যাটলিস্ট একটা স্বস্তি হবে কি অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি, আর হাফ যাওয়া বাকি আছে। তো আমরা ফাইনালি জয়পুর ফরেস্ট পৌঁছে গেছি। এই যে দুদিকে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, এটাই জয়পুর ফরেস্ট, আমরা অলরেডি পৌঁছে গেছি। আর দুদিকের ভিউ দেখো, শুধু ঘন জঙ্গল। এখানে একটা রিসর্টও আছে, বনলতা রিসর্ট বলে, যেটা সামনেই আসছে, ডান দিকে তোমরা দেখতে পারবে। আর এই যে মাঝে মাঝে দেখছো কতগুলো বোর্ড লাগানো, যেখানে হরিণের ফটো দেওয়া, হাতির ফটো দেওয়া, লেখা রয়েছে কি এটা এলিফ্যান্ট করিডোর। আর এখানে হরিণরাও রাস্তা পারাপার করে, সেই কারণে গাড়ি আসতে চালানোর জন্যও কতগুলো অ্যাওয়ারনেস বোর্ড দেওয়া রয়েছে। আর আমরা কিছুটা দূর আরও গিয়ে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করবো, দাঁড়াবো কিছুক্ষণের জন্য। এখানে আমরা একটা স্টপেজ দেবো, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা জার্নি স্টার্ট করবো। সেটাই খুঁজছি আমরা কোথায় দাঁড়িয়ে ভালো ফটো তোলা যায়। আমি জঙ্গলের দুদিকে তাকিয়ে শুধু খুঁজছি যদি একটা হাতি বা হরিণ যদি দেখতে পারতাম। হরিণ দেখার বেশি ইচ্ছে ছিল, হাতি দেখলে হয়তো ভয় লাগবে, কিন্তু একটাও দেখতে পেলাম না। যেখানে যেখানে মডেলগুলো ছিল হরিণের, মানে আর্টিফিশিয়াল মডেল বানানো ছিল অনেক কটা হরিণের রাস্তার দুদিকেই, তো সেখানেও আমি ভাবলাম যে হয়তো এখান থেকে তাকালে ভেতরে হয়তো হরিণ দেখা যেতেও পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে খোঁজাখুঁজিও করেছি, বাট একটাও দেখতে পারিনি। 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম একটা হরিণ দেখবো বলে, আমরা এখানে দেখা যায়নি। তো হয়তো পুরুলিয়া গিয়ে ডিয়ার পার্কে গিয়ে হয়তো হরিণ দেখতে হবে, কিন্তু এখানে এই জঙ্গল দেখতে পেলে আরও ভালো লাগতো। যাই হোক, আমরা জায়গা পেয়ে গেছি যেখানে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করে নিয়েছি, করে আমরা আবার রওনা দিচ্ছি। তো এখান থেকে আমাদের মোটামুটি 120 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আর বিকেল তো অলমোস্ট হয়েই গেছে, আস্তে আস্তে রৌদ্র চলে যাচ্ছে, বেশিক্ষণ আর আমরা আলো পাবো না। যতক্ষণ আলো আছে ততক্ষণ যতটা স্পিডে গাড়ি চালিয়ে যতটা ডিস্টেন্স কাভার করে নেওয়া যায় অতটাই বেটার, কারণ সন্ধে হয়ে গেলে এদিককার রাস্তাঘাটের অবস্থা কীরকম আমাদের আইডিয়া নেই। আমরা প্রথমবারের জন্য বাইক ট্রাভেল করে পুরুলিয়া আসি, মানে এর আগে কখনো আসিনি, বাইক বা ট্রেন যাই বললো, আমরা ফার্স্ট টাইমের জন্য পুরুলিয়া এসেছি। পুরোটাই যা এক্সপিরিয়েন্স হবে পুরোটাই ফার্স্ট টাইমের জন্য আমাদের দুজনের কাছে হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যদি বাইক ট্রাভেল করে পুরুলিয়া আসতে চাইছো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত উইদাউট স্কিপিং। কলকাতা থেকে কিভাবে গেলাম, কতক্ষণ লাগলো, কত তেলের খরচা কীরকম বাইকে যাওয়ার জন্য, দুজনের মানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম, তো দুজনের থাকা খাওয়া ট্রাভেলিংয়ের এক্সপেন্স নিয়ে সমস্তটা মিলিয়ে কতটা এক্সপেন্স হতে পারে, কি এক্সপিরিয়েন্স করলাম, আর সেফটি মানে রোড সেফ কিনা, যেভাবে আমরা বাইক ট্রাভেল করে গেলাম। আমাদের যেতে যেতে যেহেতু সন্ধ্যে 7টা 7:30 বেজে গেছিলো, অযোধ্যা হিলস যে কাছাকাছি আমাদের স্টে যেখানে নিয়েছিলাম সেখানে পৌঁছতে, তো সন্ধে হয়ে যাওয়ার পর অনেকটাই আমাদের ট্রাভেল করতে হয়েছে। সেটা কতটা সেফ ছিল সমস্ত কিছু ইনফরমেশানই থাকবে আগে ভিডিওতে, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি পুরোটা দেখো। এই যে বাদিকের গেট করা রয়েছে একটা, এটা বিষ্ণুপুরের রাস্তা চলে যাচ্ছে। আমরা তো বিষ্ণুপুর যাচ্ছি না, ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু সময় নেই হাতে, অনেকটাই লেট হয়ে গেছে, তো আমরা বিষ্ণুপুর আর যেতে পারলাম না। বিষ্ণুপুর ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন পুরুলিয়ার দিকে। এখান থেকে পুরুলিয়ার 84 কিলোমিটার, অযোধ্যা হিলস আর 129 কিলোমিটার্স। 4টের মতন প্রায় বেজে গেছে, এবার লাঞ্চ তো করতে হবে। আমরা 1টার দিকে, যেহেতু অনেকটাই লেটে ব্রেকফাস্ট করেছিলাম তাই জন্য খিদেও পায়নি, আর আমরা চাইছিলাম তাড়াতাড়ি করে যতটা এগিয়ে যাওয়া যায়, সেই জন্য আমরা দাঁড়াইও নিয়ে লাঞ্চ করতে। এখন আমরা দুদিকে কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না, খাবার হোটেল যেগুলো পাচ্ছি সেখানে ভাত পাওয়া যাচ্ছে না, চাউমিন মোগলাই এইসব ফাস্টফুড পাওয়া যাচ্ছে, বাট ভাতটা হলে ভালো হতো, আমরা
সকাল থেকে এখনও অবধি ভাত খাইনি, রাত্রিবেলা পাবো কি না সেটারও কোনো অ্যাসিওরেন্স নেই। তো সেই জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, বাট আলটিমেটলি আমরা ভাতের কোনো হোটেল খুঁজে না পেয়ে লাস্টে আমরা ডিসাইড করলাম যা পাবো এরপরে যেই দোকানই পাই না কেন যা পাওয়া যাচ্ছে আমরা তাই খেয়ে নেবো। এতটা লং টাইম ধরে বাইকে বসে থাকলে যে চালাচ্ছে তার তো বটেই, যে পিলিয়ান থাকে মানে যেমন আমি আছি, পা হাঁটু থেকে শুরু করে কোমর পুরো ব্যথা হয়ে যায়। তো কিছুক্ষণ পরপর এরকম নেমে আমরা দুজনে আবার হাত পা ছাড়িয়ে কিছুক্ষণ হেঁটে নিয়ে আবার আমরা জার্নি স্টার্ট করি। তো এখানেও আমরা সেই কারণেই দাঁড়িয়েছিলাম, নেমে কিছুক্ষণ আশেপাশের ভিউ দেখলাম, দেখে এরকম হাত পা কিছুক্ষণ হেঁটে ছাড়িয়ে নিয়ে আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, টাইম এতটাই হাতে কম আছে। তবে হ্যাঁ, শরীরে যতই কষ্ট হোক, যতই পা ব্যথা হোক, গা ব্যথা হোক, তবে দুদিকে যদি এরকম একটা ভিউ পাওয়া যায়, পড়ন্ত বিকেলে বাইক রাইড আর এরকম দুদিকে সবুজ ভিউ, লং রাইড, কি অসাধারণ ভিউ, তাহলে সব কিছু এরকম স্যাক্রিফাইস করে নিয়ে যাওয়াই যায়। আর মাসে এরকম একটা যদি রাইড হয়, মানে একটা তো উইকলি অফ থাকেই সানডে, তাছাড়া যদি আর একটা অফ অ্যারেঞ্জ করা যায় স্যাটারডে, দুদিন মিলিয়ে এরকমের রাইড করাই যায় বাইকে করে। তো যেটা বলছিলাম, লাঞ্চের জন্য আমরা ফাইনালি এই ফুড প্লাজাটা জোগাড় করতে পেরেছি, যেটা বাঁকুড়াতে হরিগ্রাম বলে একটা জায়গায়। এখানে আমরা ভাত তো পাইনি অবভিয়াসলি, দেখো পাশের দোকানটা দেখো, এখানে কি সুন্দর মাটির কাজবাজ করা, মাটির তৈরি কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিলো, আর এইটা আমাদের লাঞ্চ ছিল, চাউমিন। আর তারপর আবার আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি লাঞ্চ করে। বাঁকুড়ায় এখনও অবধি বাঁকুড়াতেই আছি, পুরুলিয়া এখনও অবধি আমরা ঢুকতে পারিনি। ওই যে ডিস্টেন্সের বোর্ড দেখা যাচ্ছে, অ্যাজ পার দিস বোর্ড পুরুলিয়া এখান থেকে এখনও 44 কিলোমিটার্স। আর আস্তে আস্তে রোদ্দুরও চলে গেছে, মানে এই যে এখন পড়ন্ত বিকেল, সূর্য অস্ত চলে যাচ্ছে। এবারই হবে যত আরেকটু সময় যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা গেলেই আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। এমনিতেই শীতের বিকেল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তারপরেই আসল চ্যালেঞ্জেস ফেস করতে হবে আমাদের। ওই যে গাছপালা ঝোপঝাড়ের ভেতর দিয়ে সূর্যি মামা আস্তে আস্তে অস্ত চলে যাচ্ছে, আর দেখো রাস্তাঘাটও অন্ধকার হয়ে আসছে। আর একটা জিনিস যেটা নোটিস করলাম আমি এখানে, যদিও এখনও পুরুলিয়া পৌঁছায়নি, তবে হ্যাঁ সকাল থেকে আমরা 2টো স্টপেজ দিয়েছিলাম, একটা ব্রেকফাস্টের জন্য, একটা লাঞ্চের জন্য। প্রাইস যেটা দেখলাম আর যে খাবারের টেস্ট বলো, কোয়ালিটি বলো, অসাধারণ ছিল। আর এর আগে যে কটা জায়গায় আমরা ঘুরতে গেছি দেখেছি, ট্যুরিস্ট দেখলে বা বাইরে থেকে কেউ আসলে দাম বেশি নেওয়ার চেষ্টা করা হয় বা ঠকানোর চেষ্টা করা হয়। এখানে এখনও অবধি এক্সপিরিয়েন্স আমাদের সে ব্যাপারে খুবই ভালো ছিল, মানে যেমন খাবারের টেস্ট অ্যান্ড কোয়ালিটি ছিল, দামের দিক থেকে কোনো রকম আমাদের মনে হয়নি যে বেশি নেওয়া হচ্ছে, অনেকটাই কম। ইভেন আমাদের কলকাতায় যে লোকাল যেরকম প্রাইস থাকে ফাস্টফুডের দোকানে বলো বা খাবার দাবারে, তার থেকে অনেকটাই কম লেগেছে। আর খাবার মানে যেটা আমরা লাঞ্চে নিয়েছিলাম চাউমিনটাও টেস্টও খুব ভালো ছিল। আর যখন আমরা লাঞ্চে দাঁড়িয়েছিলাম, আমি অনলাইনে গুগল সার্চ করে কয়েকটা অযোধ্যা হিলসের নিয়ারবাই কয়েকটা স্টেজের নাম্বার আমি জোগাড় করে সেখানে কল করেছিলাম, কল করে ইনফরমেশান নিয়েছিলাম প্রাইসের কম্প্যারিজনের জন্য। সেগুলো করে যা বুঝতে পারলাম, মোটামুটি 1800 to 1000-এর মধ্যে ইজিলি তোমরা স্টে পেয়ে যাবে 1 নাইটের জন্য। আর সেগুলোর থেকে আমরা একটা ফাইনালাইজ করেছি, আর যার সাথে কথা হয়েছে তিনি আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশনও দিয়ে দিয়েছেন রিসর্টের। ওটা একটা রিসর্ট যার নাম অযোধ্যা হিল ভিউ রিসর্ট আই গেস। তো আমরা সেখানেই এখন লোকেশন ধরে এগোচ্ছি। আর হ্যাঁ, আমরা কিন্তু পুরুলিয়া ঢুকে গেছি, দেখো দুদিকে মাটির ঘর দেখতে পাচ্ছ। এর আগে যখন বেলপাহাড়ি গেছিলাম তখন আরও সুন্দর এরকম মাটির ঘর দেখতে পেয়েছিলাম, দেয়ালে কালারফুল আঁকা রয়েছে, মাটির দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল। যদিও এখানে শুধুই মানে অথেন্টিক মাটির শুধু বাড়ি দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কিছু করা নেই। এতটা রাস্তা এসে গেলাম, তবে কেন জানি না আমার এই যে এতক্ষণে যে জার্নি, এর থেকে বেশি যেদিনকে আমি বেলপাহাড়ি গেছিলাম সেদিনকে জার্নি ভিউ আরও সুন্দর লেগেছিলো। হয়তো এখন অবধি অযোধ্যা হিল বা পুরুলিয়ার অ্যাকচুয়াল যে বিউটি সেটা এখনও অবধি দেখতে পাইনি বলে এরকম মনে হচ্ছে। হতে পারে ওখানে পৌঁছে গেলে হয়তো আরও বেটার লাগবে, বাট যতটা রাস্তা এসছি এখনও অবধি, এর আগে তোমরা যদি কেউ বেলপাহাড়ি ব্লগ দেখে থাকো তো সেখানে আমি যে ভিউগুলো দেখেছিলাম যাওয়ার সময়, সেগুলো এর থেকে আরও বেশি ভালো লেগেছিলো আমার। তো দেখা যাক এখন পুরুলিয়ার মানে অযোধ্যা পাহাড়ের কাছাকাছি পৌঁছে হয়তো ভিউ অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি এর আগে অনেকের ভিডিও তো দেখে তবেই সিলেক্ট করেছি এই জায়গাটা। দেখেছি খুব সুন্দর সুন্দর লোকেশন আছে, হয়তো এখনও অনেকটা দূর আছে। আর মেনলি যেহেতু আমি পাহাড় প্রেমী, মানে এখন অবধি পাহাড় দেখতে পাইনি বলে আরও বেশি ডিসঅ্যাপয়েন্টেড। এতটা দূর ট্রাভেল করে নিলাম, সন্ধে হয়ে গেল, সেই সকাল থেকে বাইকে বসে আছি, এখনও অবধি পাহাড় দেখতে পারিনি, ওই জন্য আরও বেশি
মানে এক্সাইটমেন্টটা আস্তে আস্তে চলেই যাচ্ছে, মানে কখন পাহাড়ের দেখা পাবো। এই যে দুদিকে ধোঁয়া দেখতে পাচ্ছ, এটা আমি ভেবেছিলাম কুয়াশা, বাট পরে বুঝলাম এটা কুয়াশা নয়, কোথাও আশপাশে কিছু পোড়ানো হচ্ছে হয়তো, সেই ধোঁয়া এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে কুয়াশার মতন রূপ নিয়েছে। এত দূর চলে আসলাম, কোথাও চেকিং নেই। এখানে আবার হঠাৎ করে কি হচ্ছে, ও আচ্ছা না, এখানে কিছু চলছে, হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে বলে গার্ড রয়েছে। আর এটা হলো সিধু কানহু বিরসা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস, ডান দিকে। আর আমি বসে বসে ভাবছি বাঁকুড়া চলে গেল, পুরুলিয়া চলে আসলাম, সন্ধে হয়ে গেল, পাহাড় কখন দেখতে পাবো। ওই যে একটা ছোট্ট পাহাড় এতক্ষণে আমি দেখতে পেয়েছি, দেখো বাঁদিকে, এতক্ষণ পরে পাহাড় দেখতে পেয়েছি। আর এই যে রাস্তা আস্তে আস্তে উঁচু হচ্ছে, মানে পাহাড়ি এলাকায় ফাইনালি প্রবেশ করে গেছি আমরা। এবার পুরোপুরি বিকেল পেরিয়ে দেখো সন্ধে হয়ে গেছে। আর কোনো একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, জানি না এটার নাম কি। আর এরপরে দেখো এইখানে বগল বাবা আশ্রম বলে কোনো একটা জায়গা, যেখান থেকে আমরা এখন ডান দিকে ঘুরবো। এখানে এখন আমরা যেখানে আছি সেটা পুরুলিয়া স্টেশনের খুব কাছাকাছি। এখান থেকে পুরুলিয়া স্টেশন আর কয়েকশো মিটার ডিস্টেন্স। এই রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম স্টেশনের আশপাশে বেশ কয়েকটা কিন্তু হোটেল রয়েছে, যদি চাও ওখানেও নাইট স্টে করতে পারো। এখান থেকে অযোধ্যা হিল আর 33 কিলোমিটার। আর দুদিকের অবস্থা দেখো, এরকম ঘন জঙ্গল, রাস্তা একটা আলো নেই। আর আমরা এইভাবে যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে, যদিও আমাদের গাড়ি হেডলাইটের পাওয়ার ভালো বলে অতটা প্রবলেম হয়নি। তার উপর এখানে রাস্তাও ভালোই ছিল। তবে হ্যাঁ, এই যে অন্ধকার, এর মধ্যে যদি গাড়ির হেডলাইটের পাওয়ার কম থাকে, আর বাদিকে যে ফুট রয়েছে এখান থেকে, যেটা আমাদের সাথে হয়েও ছিল একবার, যেটা ভিডিওতে আসেনি, যদি কেউ হেঁটে আসে এরকম বাদিক থেকে, হঠাৎ করে বোঝা যাচ্ছে না, একদম কাছে গেলে তবেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ বাদিক থেকে কোনো মানুষ বা কোনো সাইকেল যাচ্ছে। একটু প্রবলেম হয়েছিল সন্ধে হওয়ার পর থেকে, যখন আমরা বাইক ট্রাভেল করে যাচ্ছিলাম একটু তো প্রবলেম হয়েইছে। তো আমি সাজেস্ট করবো, যদি তোমরা বাইক রাইড করো, অ্যাভয়েড করো সন্ধেবেলা যেন না রাইড করতে হয়, সন্ধ্যের আগে যেন অ্যাটলিস্ট পৌঁছে যাও। এই যে দুদিকে আবার এরকম সারি সারি মাটির বাড়ি দেখতে পাচ্ছি। যত এগোচ্ছি আস্তে আস্তে মানুষজনের ভিড়ও কমছে, রাস্তায় একটাও আলোও নেই। সবে সন্ধে 6টা কি 6:30 বাজে, এর মধ্যেই এত শুনশান এলাকা। এখানে তবু লোকজন আছে, তবে একটু আগে যে রাস্তাগুলো দিয়ে আসলাম পুরো জঙ্গলের মতন, আশপাশের লোকজন নেই। মানে ভয় লাগছিলো যে কিছু না হয়ে যায়, এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছিলো। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু ঠান্ডা অনেকটাই বেশি, আমাদের কলকাতা থেকে কিন্তু অনেক বেশি ছিল। তো সেইভাবে প্রিকশন নিয়ে এসো, কারণ আমরা দুপুরের পর থেকে বেশ চিল্ড ওয়েদার পেয়েছি, এখানে টেম্পারেচার অনেক লো। তো ফাইনালি আমরা আমাদের যে ডেস্টিনেশন ছিল, যেটা আমরা অনলাইন সার্চ করে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম, সেই রিসর্টটায় এসেছি, অযোধ্যা হিল ভিউ রিসর্ট। এটা হলো সেটা। ঠিকঠাকই লাগছে, আজকে রাতটাই শুধু থাকবো, কাল সকালে আমরা আবার বেরোবো সাইট সিন করে। তো আবার আমরা কালকেই রওনা দেবো, আমাদের দুদিনের ট্রিপ, দুদিনের আর কি ট্যুর। আজকে আমরা জার্নি করলাম সারাদিন, আজকে আমরা রাতে রেস্ট নেব, খাওয়া দাওয়া করে ঘুমাবো, ভোরবেলা উঠবো, উঠে সমস্ত যা যা আমাদের লিস্টে রয়েছে সেগুলো ঘুরবো, ঘুরে আবার বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা শুধু আমাদের জার্নিটা দেখালাম, সাথে এক্সপেন্সটাও বলে দিই। আমাদের এই রুমটার রেন্ট পড়ছে 1200 টাকা, খাওয়া দাওয়া নিয়ে রাতের। রুমটার কন্ডিশন দেখে নাও, ভালোই ছিল মোটামুটি। আর আমাদের পেট্রোল খরচা পড়েছে, যেহেতু আসতে 285 কিলোমিটার, যেতেও 285 কিলোমিটার পড়বে, পেট্রোল খরচা পড়েছে অলমোস্ট 1600 টাকা। আর রুম রেন্ট 1200 টাকা, টোটাল হলো 1800 টাকা। আর টুকটাক ব্রেকফাস্ট স্ন্যাক্স এসব নিয়ে 200 ধরে রাখো। তো অ্যাপ্রক্স দুদিনের ট্রিপের জন্য খরচা হতে পারে 3000 থেকে 3500 টাকা দুজনের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে ইন ফিউচার আরও ভিডিওস বানানোর মোটিভেশন পাই। থ্যাংক ইউ।